আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে সবাই? কেমন আছেন ম্যাম? এই তো ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাম? হ্যাঁ, ভালো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের উপস্থিতি কিন্তু কমে গেছে। হ্যাঁ ম্যাম, সবাই ম্যাম পালাইছে। পালাইছে না? পড়াশোনা শেষ সবার? পালানো হয়। হ্যাঁ ম্যাম। পড়াশোনা শেষ, ওর জন্য সব পালাইছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বাপ্পি, গতকাল তোমাদের কি নিয়ে আলোচনা করেছিলাম বাপু? একজন বলো। পরমাণু পরমাণুর ভর সংখ্যা হয়েছে তো এখানে পারমাণবিক একটু বলা এমন কেন? আচ্ছা, পদার্থ কাকে বলে বলো তো? পরমাণু পদার্থ পদার্থ বলতে পারবা? এই পদার্থ বলতে পারো না এতদিনেও? এটা তো কয়েকবার বলা হয়ে গেছে, পদার্থ কাকে বলে। কে বলতে পারবা বলো তো? বাপ্পি, রাফিক, পদার্থ কাকে বলে বলো তো? যার ওজন আছে, আয়তন আছে, অর্থাৎ জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। কি বাপ্পি, বলো তো দেখি, কি বললাম? যার ওজন আছে, আয়তন আছে এবং ম্যাম বল প্রয়োগে বাধা সৃষ্টি করে পদার্থ বলে। তাকে কি বলে? পদার্থ। পদার্থ বলে ম্যাম। তাহলে এই পদার্থটা ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণা আবার দুই রকমের হয়, কি কি? অণু আর পরমাণু। অণু এবং পরমাণু। মনোযোগ তো শোনো না, তাই না? এই জন্য বলতে পারো না পরে। তাহলে অণু কাকে বলে, পরমাণু কাকে বলে? এটাও বলেছিলাম গতকাল, দেখি একটু বলো। কে বলতে পারবে অণু কাকে বলে? সুরাইয়া? ম্যাম আমি বলবো, পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলা হয়। পদার্থের ক্ষুদ্রতম কণা অণু। আর কেউ? আর একটু ভালোভাবে। আচ্ছা, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব আছে। ঠিক আছে, আমি গতকালও বলেছিলাম যে মৌলিক এবং যৌগিক পদার্থের, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব আছে তাকে কি বলা হয়? অণু বলে। যেমন হাইড্রোজেনের একটা অণু, অক্সিজেনের একটা অণু। ঠিক আছে, এভাবে তোমরা বলতে পারো। আর পরমাণু কাকে বলে? পরমাণু কি?
রাফিদ, অপূর্ব, অপূর্ব বলতে চাও? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে তাকে বলা হয় পরমাণু। ঠিক আছে? তোমাদের কিন্তু পড়াশোনা খুব একটা ভালো হচ্ছে না, মানে পড়া আগের দিন বললেও পরের দিনও বলতে পারো না, তার মানে বাসায় কি বইটা খুলে একটু দেখো না, তাই না? তাহলে পরমাণু হচ্ছে কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে তাকে বলা হচ্ছে পরমাণু। যেমন সোডিয়াম একটা পরমাণু, সালফার একটা পরমাণু, ক্যালসিয়াম একটা পরমাণু, এরকম বিভিন্ন পরমাণু। ঠিক আছে? তাহলে প্রথমে এই ক্ষুদ্রতম কণা বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এবং দার্শনিকগণ নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন। তাহলে প্রথম যার কথাটা আসে তার নাম হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাস। ঠিক আছে? বিজ্ঞানী ডেমোক্রিটাস, ইনার জন্ম হচ্ছে খ্রিস্টপূর্ব 460 অব্দে এবং মৃত্যু হচ্ছে খ্রিস্টপূর্ব 370 অব্দে। ঠিক আছে? তাহলে এই হ্যাঁ, এরপরে 400 অব্দে সর্বপ্রথম তিনি বলেন যে পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে তিনি প্রথম মতবাদ পোষণ করেন। ঠিক আছে? তাহলে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তার মতে সকল পদার্থই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। ঠিক আছে? অবিভাজ্য মানে কি? যা ভাঙ্গা যায় না। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন কি? পরমাণু। পরমাণুর ইংরেজি কি? অ্যাটম। তাহলে অ্যাটম কথাটি নিয়ে তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ হচ্ছে তোমার অবিভাজ্য। এখানের এ শব্দের অর্থ হচ্ছে নট, আর টমস শব্দের অর্থ হচ্ছে ডিভাইজিবল, অর্থাৎ অবিভাজ্য। ঠিক আছে? কিন্তু তার সময়ে আরো দুজন বিজ্ঞানী দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল তার এই মতবাদের দ্বিমত পোষণ করেন, অর্থাৎ তারা বিরোধিতা করেন। ঠিক আছে? তাহলে অ্যারিস্টটলের মতে পদার্থ সমূহ হচ্ছে নিরবিচ্ছিন্ন, একে যতই ভাঙ্গা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। এরপরে বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে এনার জন্ম জন ডাল্টনের 1766 আর মৃত্যু 1844। 1803 সালে তিনি বিভিন্ন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে এই পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ একে আর ভাঙ্গা যায় না। তখন ডাল্টনের এই মতবাদকে সকলে গ্রহণ করেন। তখন এর ফলে অ্যারিস্টটলের মতবাদটি তখন পরিত্যক্ত হয়। আসলে পরমাণু কি? অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু হচ্ছে বিভাজ্য, অর্থাৎ একে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। তারপরে এই ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরো অনেক পরমাণু মডেলের প্রস্তাব করেন, আরো অনেকে। ঠিক আছে? এদের মধ্যে বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলটা এটা গ্রহণযোগ্যতা পায়। তাহলে 1911 সালে রাদারফোর্ড এবং তার সহকর্মীরা মিলে এনারা পরমাণু মডেলের একটা ব্যাখ্যা দেন। তাদের মতে পরমাণুর সমস্ত ভর কোথায় থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে। অর্থাৎ এখানে কি থাকে? পরমাণুর কেন্দ্রে প্রোটন আর নিউট্রন, হ্যাঁ, ধনাত্মক আধান যুক্ত হয়, অর্থাৎ এখানে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটনটা হচ্ছে ধনাত্মক আধান যুক্ত আর হচ্ছে নিউট্রনটা হচ্ছে নিরপেক্ষ।
আর এর বাইরের কক্ষপথগুলোতে কি ঘুরে? ইলেকট্রন ঘুরে। ইলেকট্রন। হ্যাঁ, তো এইটা আবার কে প্রমাণ করেন? বিজ্ঞানী বোর 1913 সালে তিনি ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে এটা আবার তিনি প্রমাণ করেন। ঠিক আছে, তাহলে রাদারফোর্ডের মডেলটা কার মতো? সৌরজগৎ। সৌরজগতের মতো। সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে কি ঘুরে? গ্রহগুলো ঘুরছে, তাই না? ঠিক তেমনি এখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরছে? ইলেকট্রন। এর জন্য এটাকে তিনি সৌরজগতের মডেল, সৌরজগতের সাথে তুলনা করেছেন। তাহলে এখানে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, কিন্তু এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গাটা হচ্ছে ফাঁকা। অর্থাৎ পরমাণু যে কেন্দ্র নিউক্লিয়াস, ঠিক আছে, এই নিউক্লিয়াস এবং ইলেকট্রন এর মধ্যবর্তী জায়গাটা হচ্ছে, বেশিরভাগ জায়গাটাই হচ্ছে ফাঁকা। আমরা গতদিন কিন্তু মনে হয় এ পর্যন্ত আলোচনা করেছিলাম, এবং তোমাদের বইয়ে কিছু মৌল দেয়া আছে এবং তাদের পারমাণবিক সংখ্যা দেয়া ছিল, তাই না? তোমাদেরকে আমি এগুলো মুখস্থ করতে বলেছিলাম। মুখস্থ কি করেছো? পারবো ম্যাম, জানা আছে। আচ্ছা, আমি দুই একটা ধরি, তাহলে বুঝতে পারবো তোমরা কতটুকু জানো। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো? 11। 11, গুড। আর্গনের কত? 18। 18। অনেকে কথা বলছো না দেখে। অপূর্ব, অপূর্ব একটু বলো। ম্যাগনেসিয়াম। আমি বলতেছি। অপূর্বই বলছো? আচ্ছা সরি, তাহলে এখানে বলবা জেমস চৌধুরী। ঠিক আছে, তুমি বলো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? জেমস। ম্যাম বলবো? হবে। হ্যাঁ বলো দেখি। 12। 12। যাকে বলবো কি বললে ভালো হয়, তাহলে বুঝতে পারবো যে তোমরা পড়াশোনা করছো, কিন্তু সাথে সাথে রেসপন্স করছো না, এটা ঠিক না। ফসফরাসের কত বলো তো? 15। 15। এরপরে সুরাইয়া বলবা সালফারের পারমাণবিক সংখ্যা কত? সালফার, সালফারের 16। হ্যাঁ, সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। এবারে খুব সহজ একটা, এইটা বলবা হচ্ছে খাইরুল। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। কার্বনের পারমাণবিক সংখ্যা 18। এই 18 বুঝতে পারিনি। আর্গনের 18। হ্যাঁ, এই তো উল্টা পাল্টা করে ফেলছো। এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আমি গতদিন আরেকটা কথা বলেছিলাম, তোমাদের কিন্তু পরীক্ষায় পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলোর উপরে কিন্তু পরীক্ষায় বেশি প্রশ্ন আসছে। তাহলে আমরা এখানে পারমাণবিক সংখ্যাটা কাকে বলে? পারমাণবিক সংখ্যাটা যে কোন মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে, প্রোটনের সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা। তাহলে প্রোটনের সংখ্যা সমান হচ্ছে পারমাণবিক সংখ্যা। যেমন ধরো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তার মানে এখানে কতগুলো প্রোটন আছে? একটি প্রোটন আছে। তেমনি অক্সিজেন, এরপরে দেখে বলো অক্সিজেনের একটি পরমাণুতে ধরো 8টি প্রোটন আছে, তাহলে এর পারমাণবিক সংখ্যা কত হবে? 8। হ্যাঁ, এরপরে ধরো পারমাণবিক সংখ্যা 6 কার? কার্বন। তার মানে এখানে কি আছে? কতগুলো প্রোটন আছে? 6টি প্রোটন আছে। এই তো বুঝে গেছো। তাহলে কার্বনের একটি পরমাণুতে আবার প্রোটন আর ইলেকট্রনের সংখ্যাও কিন্তু সমান। তাহলে এখানে যদি 6টি প্রোটন থাকে কার্বনে, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কতটি থাকবে? 6টি। তাহলে কোন মৌলের পারমাণবিক সংখ্যা থেকে বোঝা যায় যে ওই মৌলের পরমাণুতে কয়টি নিউট্রন আছে, এটা কি বোঝা যাবে? ভর সংখ্যা জানা থাকলে। হ্যাঁ, ভর সংখ্যা জানা থাকলে। তাহলে ভর সংখ্যা আমি তোমাদেরকে বলছিলাম, ভর সংখ্যা মনে রাখার
হয়তো সবসময় মিলবে না, কিন্তু কিছুটা মনে রাখাটা সুবিধা হবে। দুই একটা তো ব্যতিক্রম থাকবেই। যে ভর সংখ্যা বের করার একটা আমি সূত্র বলেছিলাম, মনে আছে কি? পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করে বা তার সাথে 1 যোগ করে এরকম। হ্যাঁ, এখানে আমি একটু দেখাই। আচ্ছা, দেখতে পাচ্ছ যে ভর হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা দ্বিগুণ। এটা যখন জোড় হবে তখন এটা করবা। যেমন ধরো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 8, তাহলে একে যদি দ্বিগুণ করা হয় তাহলে এর ভর সংখ্যা কত হবে? 16, তাই না? আর যখন ধরো বিজোড় হবে, যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে এই 11-এর সাথে 2 যদি গুণ করো এবং তার সাথে কি করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে এখানে আমরা সোডিয়ামের ভর সংখ্যা কত দেখছি? 22-এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কত হয়? 23। তাহলে এখানে কিন্তু আমরা ভর সংখ্যাটা কিভাবে বের করতে হয় এটা জানলাম। আর বাকি যেগুলো দুই একটা ব্যতিক্রম মিলবে না সেগুলো মুখস্থ রাখবা। আর এভাবে কিন্তু ভর সংখ্যাগুলো বেশিরভাগ বের করা যাবে। ঠিক আছে? তাহলে প্রোটন সংখ্যা সমান আমরা কি জানি? পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা এখানে ভর সংখ্যা জানলাম, তা কিভাবে বের করতে হয়। এবং তাহলে ভর সংখ্যা যদি বের করতে বলে, অঙ্ক যদি তোমাদের আসে ভর সংখ্যা বের করো, তাহলে কিভাবে বের করবা? এইভাবে পারমাণবিক সংখ্যার সাথে নিউট্রন সংখ্যা যোগ করে। হ্যাঁ, পারমাণবিক সংখ্যার সাথে নিউটনের সংখ্যা যোগ করে। তাহলে ভর সংখ্যা সমান ওই মৌলের পরমাণুতে কতগুলো প্রোটন আছে, প্রোটনের সংখ্যার সাথে নিউটনের সংখ্যা যোগ করে আমরা ভর সংখ্যা বের করতে পারি। আর নিউটন সংখ্যা বের করতে গেলে কি হবে? নিউটন সংখ্যা কিভাবে বের করবা? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ। হ্যাঁ, বিয়োগ করে আমরা নিউটন সংখ্যা বের করতে পারি। আর তোমাদের একটা ছোট্ট একটা অঙ্ক করতে বলতো, দেখি চট করে করে আমাকে বলবা। ঠিক আছে? আচ্ছা, একটু লিখো খাতায় একটু লিখো যে এ মৌলের পারমাণবিক সংখ্যা 11, এ মৌলের পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23। আমি দুইটা মৌলের নাম বলছি এখানে। প্রথমে বললাম এ মৌল, ঠিক আছে? তাহলে এ মৌলের পারমাণবিক সংখ্যা বলা হচ্ছে 11 আর ভর সংখ্যা বলা হচ্ছে তোমার 23। এরপরে বি মৌল, বি মৌলের ইলেকট্রন সংখ্যা 17, বি মৌলের ইলেকট্রন সংখ্যা 17। ঠিক আছে? তাহলে এখানে এ মৌলটির ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কত? এ মৌলটির ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কত? এ মৌলটির ইলেকট্রন সংখ্যা 11, প্রোটন সংখ্যাও 11, আর ভর সংখ্যা যেহেতু 23, তাহলে নিউট্রন সংখ্যা 23 - 11 = 12। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে করব একটু আগে বললাম, এটা সূত্র প্রয়োগ করে আমরা করব। আমি খাতা একটু দেখাই যে এখানে দেওয়া আছে কি এ মৌলটির পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কত দেওয়া আছে? এ মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কত? 11, তাই না? এবং ভর সংখ্যা দেওয়া আছে তোমার 23। তাহলে পারমাণবিক সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে? পারমাণবিক সংখ্যা মানে কি? কোন মৌলের প্রোটন সংখ্যা। তাহলে এ মৌলের প্রোটন সংখ্যা কত দেওয়া ছিল? 11। তাহলে একটি পরমাণুতে যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান, তাহলে এ মৌলের ইলেকট্রন সংখ্যা কত হবে? 11। তাহলে আমরা জানি কি সূত্রটা দেখো, প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যা এই তাহলে সমান হচ্ছে ভর সংখ্যা। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা ভর সংখ্যা পাই। তো যেহেতু নিউটনের সংখ্যা বের করতে হবে, তাহলে নিউটনের সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? ভর সংখ্যা থেকে প্রোটনের সংখ্যাকে বাদ দিতে হবে।
তাহলে ভর সংখ্যা ছিল কত 23 আর প্রোটনের সংখ্যা ছিল 11। তাহলে এখানে নিউটনের সংখ্যা কত বের হলো 12। 12। ঠিক আছে, তাহলে আমরা লাস্টে লিখতে পারি যে এ মৌলটির ইলেকট্রন সংখ্যা 11, প্রোটন সংখ্যা 11 এবং নিউটন সংখ্যা কত 12। ঠিক আছে, এভাবে কিন্তু লিখে লিখে অঙ্ক করে দেখাতে হবে যে কি দেয়া আছে, তারপরে সূত্রটা লিখবা, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বের করে তারপর সেখান থেকে ভর সংখ্যা থেকে তোমার প্রোটন সংখ্যাটা বাদ দিলে নিউটন সংখ্যাটা পাওয়া যাবে। ঠিক আছে, এভাবে লিখে লিখে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমরা ভর সংখ্যা, নিউটন সংখ্যা এগুলো বের করতে পারবো। এরপরে তোমাদের আরেকটা করতে হবে আইসোটোপ। আইসোটোপ কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষায় থাকে। আইসোটোপটা কি? আইসো মানে কি? ঠিক আছে, আমরা একটু মনে রাখার জন্য যে এখানে আইসোটোপ, তাহলে লাস্টে আছে পি, তা পি তে আমরা প্রোটন সংখ্যা বুঝি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। আমি আবারও বলছি, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, এটা মনে রাখার জন্য আমরা আইসোটোপ থেকে কিন্তু মনে রাখা যায়। আইসো মানে কি? একই। হ্যাঁ, আর এখানে আইসোটোপ, লাস্টে আছে পি, পিতে প্রোটন মনে রাখবো। তাহলে এখানে কি হবে? প্রোটন সংখ্যাটা কি হবে? সমান, কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যাটা হবে ভিন্ন। তাহলে তাদেরকে আমরা কি বলবো? একে অপরের আইসোটোপ। যেমন হাইড্রোজেনের 7টি আইসোটোপ পাওয়া যায় প্রকৃতিতে, 7টি পাওয়া যায় আইসোটোপ। তাহলে এর ভিতরে প্রকৃতিতে পাওয়া যায় 3টি, আর বাকি 4টি তোমার ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ, এখানে তোমার প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, 3টা আইসোটোপ পাওয়া যায়। ঠিক আছে, আমি একটু দেখাই, খাতায় দেখাই। আচ্ছা, এখানে দেখো হাইড্রোজেনের 3টি আইসোটোপ। প্রোটিয়াম, এটাকে কিভাবে লিখতে হয়? তাহলে এখানে প্রোটন সংখ্যা নিচে দিয়ে আছে, দেখো 1 1 1, এই প্রোটন সংখ্যাগুলো কিন্তু সমান। আর উপরে দেখো নিউটন সংখ্যা দিয়ে আছে 1 2 3, এভাবে দিয়ে আছে ভর সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে দেখো ভর সংখ্যাগুলো উপরে দিয়ে আছে আর প্রোটন সংখ্যাগুলো নিচে দিয়ে আছে। তাহলে এখানে প্রোটন সংখ্যা 1 1 1 দিয়ে আছে, দেখো H1, আর উপরে যেগুলো দিয়ে আছে 1 2 3, এগুলো হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রোটন সংখ্যা যেমন প্রোটিয়াম, এর প্রোটিন সংখ্যা হচ্ছে তোমার 1, ভর সংখ্যা 1। ডিউটেরিয়াম, এর প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা হচ্ছে 2। ট্রিটিয়াম, এর প্রোটন সংখ্যা হচ্ছে 1, ভর সংখ্যা হচ্ছে 3। তাহলে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা জানা আছে, তাহলে নিউটন সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? তোমার ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে বাদ দিলে নিউটন সংখ্যা পাওয়া যাবে। তাহলে এখানে দেখো আমরা নিউটন সংখ্যা বের করেছি যে 1 থেকে 1 যদি বাদ দেওয়া হয় তাহলে কত হয়? 0। 2 থেকে 1 যদি বাদ দেওয়া হয় তাহলে 1, আর 3 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে 2। তাহলে এখানে প্রোটন সংখ্যাগুলো সবগুলোই কিন্তু সমান, কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা এগুলো কিন্তু ভিন্ন। খেয়াল করো, আইসোটোপটা কি আমি আরেকবার বলছি। এখানে দেখো হাইড্রোজেনের 3টি আইসোটোপ দেখানো হচ্ছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এদের প্রত্যেকের প্রোটন সংখ্যাগুলো কিন্তু সমান 1। ঠিক আছে, কিন্তু ভর সংখ্যা দেখো 1 2 3, আর নিউটন সংখ্যা হচ্ছে 0 1 2। তাহলে প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন, তাহলে তাদেরকে কি বলা হচ্ছে? একে অপরের আইসোটোপ। তাহলে আইসোটোপ কি বুঝতে পেরেছো? এরপরে আমরা আইসোটোপের ব্যবহারগুলো সম্পর্কে জানবো। তোমাদের বইয়ে কিন্তু আইসোটোপের ব্যবহার দেয়া আছে,
খেয়াল করো, তাহলে আইসোটোপ কি আমরা এর আগে জেনেছি। তেমনি তোমার কার্বনের বেশিরভাগ পরমাণুতে 6টি প্রোটন এবং 6টি নিউট্রন থাকে, আবার কিছু পরমাণুতে 7টি বা 8টি নিউট্রনও থাকে। তাহলে কার্বনেরও কিন্তু 3টি আইসোটোপ আছে, হাইড্রোজেনের 3টি আইসোটোপ, কার্বনেরও 3টি আইসোটোপ আছে। তাহলে আইসোটোপের ধর্ম এবং ব্যবহারটা এবার এটা আমরা সম্পর্কে জানবো। আচ্ছা, কিছু কিছু আইসোটোপ রয়েছে যাদের নিউক্লিয়াস তোমার স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা রশ্মি, বিটা রশ্মি বা গামা রশ্মি নির্গত করে, এদেরকে আবার বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত 3000 সংখ্যক থেকে বেশি আইসোটোপ সম্বন্ধে জানা গেছে। এদের মধ্যে কিছু প্রকৃতিতে পাওয়া যায় আর অন্যগুলো গবেষণাগারে তৈরি করা হয়। তাহলে এখানে দেখো আমরা চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হচ্ছে আজকাল। তাহলে আইসোটোপ ব্যবহার করে তোমার রোগাক্রান্ত স্থানের ছবি তোলা সম্ভব। এই পদ্ধতিতে তোমার ইনজেকশনের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ, ঠিক আছে, এটা শরীরের ভিতরে প্রবেশ করানো হয়। তারপর এই আইসোটোপ যখন শরীরের নির্দিষ্ট স্থানে জমা হয় তখন ওই তেজস্ক্রিয় আইসোটোপ গামা রশ্মি বিকিরণ করে, তখন বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সেই স্থানে ছবি তোলা সম্ভব হয়। এই তেজস্ক্রিয় আইসোটোপ, ঠিক আছে, তাহলে তেজস্ক্রিয়তা এটা অনেক নিরাপদ। রোগ নিরাময়ে, যেমন থাইরয়েড ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এছাড়া তোমার টিউমারের উপস্থিতি নিরাময়ে ব্যবহার করা হয় কোবাল্ট-60, এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। তাহলে টিউমারের উপস্থিতি নির্ণয় এবং নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ কোবাল্ট-60 এটা ব্যবহার করা হয়। তাহলে কোবাল্ট-60 থেকে নির্গত গামা রশ্মি এটা ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে। আবার রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায়, অর্থাৎ ক্যান্সারের চিকিৎসায়, ব্লাড ক্যান্সার যেটা বলি আমরা, এখানে ফসফরাস 32 এর ফসফেটটা ব্যবহার করা হয়। কৃষি ক্ষেত্রেও তোমার বিভিন্ন ধরনের আইসোটোপ ব্যবহার করা হয়। আমরা জানি যে ফসলের পুষ্টির জন্য জমিতে পরিমাণ মতো সার ব্যবহার করতে হয়। সার হচ্ছে মূল্যবান একটা বস্তু, তাই না? তাই অতিরিক্ত আবার ব্যবহার করা কিন্তু এটা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে প্রয়োজনের অতিরিক্ত সার পরিবেশের ক্ষতির কারণ, অপরদিকে প্রয়োজনের চেয়ে কম পরিমাণ সার ব্যবহার করা হলে আবার ফসলের কি হবে, উৎপাদনটা কম হবে। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কি পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস আছে সেগুলো কিন্তু জানা যায়। আর তা থেকে তোমার জমিতে আরো কি পরিমাণ নাইট্রোজেন, তোমার ফসফরাস এগুলো প্রয়োজন তার হিসাবও করা যায়। তাহলে উদ্ভিদ তেজস্ক্রিয় নাইট্রোজেন ও তেজস্ক্রিয় ফসফরাস এই মূলের মাধ্যমে গ্রহণ করে এবং তা উদ্ভিদের শরীরের বিভিন্ন অংশে শোষিত হয়। তাহলে এই সকল তেজস্ক্রিয় আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। গাইগার মোলার কাউন্টার ব্যবহার করে এই তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত ও পরিমাপ করা হয়। এভাবে পোকামাকড় নিয়ন্ত্রণ করতেও ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ কীটনাশক ব্যবহারের মাধ্যমে জানা সম্ভব হয়েছে যে সর্বনিম্ন কতটুকু পরিমাণ কীটনাশক একটা ফসলের জন্য ব্যবহার করা যাবে। তারপরে ফসলের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহারের মাধ্যমে উদ্ভিদ কোষে জিনগত পরিবর্তন ঘটিয়ে উন্নত মানের ফসলের পরিণত করা হয়। ঠিক আছে, তাহলে বিভিন্ন রকমের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা যায়। এছাড়া তোমাদের বইয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণে, যেমন ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়। তাহলে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্যদ্রব্য বা ফলমূলকে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা যায়। ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজেও ব্যবহার করা হয়, যে কোনো দেশে কয়েক কোটি বছরের পুরনো ফসিল পাওয়া যায়। তাহলে কিভাবে বিজ্ঞানীরা জানেন যে ফসলটি, এই ফসিলটা কত বছরের? তাহলে এটি জানা যায় তোমার আইসোটোপের ক্ষয় থেকে, যে কোন ফসিলে স্থায়ী এবং অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে বোঝা যায় যে ফসিলটি কত বছরের পুরনো। পৃথিবীর বয়স নির্ণয়ে তোমার কার্বন-14 এই আইসোটোপটা ব্যবহার করা হয়। তাহলে তোমাদের বইয়ে যে আইসোটোপের ব্যবহারটা দেওয়া আছে এগুলো ভালো করে পড়বা, এগুলো মানে এতটুকু পড়লেই হবে।
আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই থাক। ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।